আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং কনক সারোয়ারের সাক্ষাৎকারের বাকি অংশ তুলে ধরছি এই পর্বে। 1971-এ তারা আমাদেরকে সাহায্য করেছিল, প্রায় 70 লক্ষ লোককে তাদের দেশে আশ্রয় দিয়েছে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ, সবসময় কৃতজ্ঞ থাকব। কিন্তু সাম্প্রতিককালে তাদের মন মানসিকতা দেখে মনে হচ্ছে এই ঋণ আমরা কবে শোধ করব তারা তার অপেক্ষা করে নেই। তারা তাদের পাওনাটা ছিনিয়ে নিচ্ছে এবং একটি স্বৈরাচারী সরকার বাংলাদেশ প্রতিষ্ঠা করে তারা তাদের পাওনা জোর করে আদায় করে নিচ্ছে। এবং বর্তমানে আমরা যে বন্ধুপ্রতিম দুটি দেশ, তাজউদ্দিন আহমেদ সাহেব যখন ভারত ছেড়ে বাংলাদেশে আসেন স্বাধীনতা লাভের পরে, তখন তাকে বিপি ধর এয়ারপোর্টে বিদায় জানাতে এসেছিলেন এবং প্লেনে ওঠার আগে বিবিধ হ্যান্ডশেক করে বলেছিলেন যে সি ইউ অ্যাগেইন। তখন তাজউদ্দিন সাহেব বলেছিলেন যে ইয়েস, সি ইউ ইকুয়ালস। কিন্তু সেই ইকুয়ালিটি এখন আর নেই। দুটি সার্বভৌম দেশের মধ্যে সার্বভৌম যে ইকুয়াল সম্পর্ক থাকা উচিত, সম অধিকার থাকা উচিত, দুটি দেশের সমমর্যাদার যে সম্পর্ক হওয়া উচিত, বাংলাদেশ আর ভারতের মধ্যে সেটি নেই। বাংলাদেশ এখন একটি ক্লায়েন্ট স্টেট। আমরা ভারতের একটি রাজ্যের মতো অবস্থায় পরিণত হয়েছি এবং তাদের ঋণ কিয়ামত পর্যন্ত শোধ করলেও এটি শোধ হবে না। এখন সেটা বোঝা যাচ্ছে দিবালোকের মতো স্পষ্ট। 71 সালে তারা আমাদেরকে যে সাহায্য করেছিল সেটা কোনো মানবতাবাদে দীক্ষিত হয়ে নয়, আমাদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের জন্য নয়। সেটা তাদের নিজেদের স্বার্থে, তাদের চিরশত্রু পাকিস্তানের জন্য, পাকিস্তানকে দুর্বল করার জন্য তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। সেটা সেই মুহূর্তে আমরা বুঝতে পারিনি, তবে এখন আমরা ধীরে ধীরে ক্রমান্বয়ে বুঝে যাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমাদের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর মতো, ভারতের উন্নতি হলেই নাকি আমাদের উন্নতি। তাদের বিগত দিনের কয়েকটি কার্যকলাপ, যেমন এই যে সমুদ্র সীমার ব্যাপারে বর্তমান সরকার আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সমুদ্র সীমার একটি ফয়সালা করে, কিন্তু এই ফয়সালার জন্য দুই দেশের মতামত প্রয়োজন, মিয়ানমার এবং বাংলাদেশের। সেই সময় ভারত মিয়ানমারকে বলেছে এই ফয়সালায় রাজি না হতে, যাতে করে এই সমস্যাটি সমাধান না হয়, সমস্যাটিকে জীবিত রাখা যায়। আবার এখন যে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের ঘাড়ের উপর চেপে বসেছে সিন্দাবাদের দৈত্যের মতো, সেখানেও তারা মিয়ানমারকে সাপোর্ট করছে। এমনই বন্ধুত্ব, এমনই স্বামী স্ত্রীর সম্পর্ক যে মনে হয় আমরা উপপত্নী, অবৈধ স্ত্রী, যে কারণে তারা মিয়ানমারকে সমর্থন করছে। কোনো একটা আন্তর্জাতিক ইস্যুতে কোনো ধরনের দুর্যোগে আমরা ভারতের কাছ থেকে কোনো সাহায্য পাই না। সর্বশেষ যে তিস্তা নদীর ক্ষেত্রে আমাদের যাতে পানির প্রাপ্যতা বাড়তে পারে বা ওয়াটার ম্যানেজমেন্ট যদি আধুনিক পর্যায়ে করা যায়, তার জন্য চীন বাংলাদেশকে সাহায্য করতে আগ্রহী। এটি ভারতের গা জ্বালা ধরিয়ে দিয়েছে বলে আমরা নাকি খয়রাত নিচ্ছি চীনের কাছ থেকে। তো আমাদের একটু উন্নতি বা আমাদের একটু অসুবিধা হলে যে ভারত খুশি হবে, সেটিও এখন মনে হচ্ছে। পানি সম্পদ মন্ত্রী হয়ে আমি নিজেই ভুক্তভোগী। ভারতের সাথে একটি কমিশন মিটিংয়ে আমি বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছি। সেখানে দেখেছি যে তারা বাংলাদেশকে পানি দিতে চায় না, এমনকি মিটিংয়েও বসতে চায় না। শুধুমাত্র যখন তাদের কোনো সুবিধা হয়, যখন তারা যৌথ নদী কমিশন মিটিংয়ে আসে এবং আমাদের প্রত্যেকটা নদীর উপর তারা অবৈধভাবে বাঁধ নির্মাণ করে এবং নদীর গতিপ্রবাহ পরিবর্তন করে বাংলাদেশের মানুষকে পানির হিসাব থেকে সবসময় বঞ্চিত করে। যেদিকেই তাকাই বাংলাদেশ শুধু দিয়েই যাচ্ছে আর বিনিময়ে কিছুই পাচ্ছে না। এসব দেখলে মনে হয় যে ভারত বাংলাদেশ সম্পর্কের পুনর্মূল্যায়ন প্রয়োজন। বাংলাদেশে এমন পরিস্থিতি মনে হচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরেছে। এটা কি নাটক, নাকি এর মধ্যে কোনো ফ্যাক্ট আছে? আপনি কি মনে করেন? উত্তরে হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ভারত ও অর্থনৈতিকভাবে কোনো বিনিয়োগ করবে না। বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক, এটা চায় না। ভারতে কোনো ধরনের আর্থিক সামর্থ্য নাই যা চীনের আছে। দক্ষিণ এশিয়ার প্রায় প্রত্যেকটি দেশে, শ্রীলঙ্কা, মালদ্বীপ, প্রতিটি দেশে চীন বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে এবং এই বিনিয়োগে তারা তাদের কোনো মতামত চাপিয়ে দিচ্ছে না। ইতিহাসে কোনো দেশকে করে নাই। তারা বর্তমানে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে দেশগুলোর মাধ্যমে অর্থনৈতিক সাহায্য দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এতে বাংলাদেশ একটা উইন উইন সিচুয়েশনে আছে, কিন্তু এই কারণে কিছুদিনের জন্য কৌশলগত কারণেও সরকার এই ভূমিকায় থাকতে পারে। তবে এটা সত্যিই কি তাদের মধ্যে চিড় ধরেছে, নাকি এই ফাটল ইতোমধ্যে মেরামত হয়েছে, এটা দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কনক সারোয়ার প্রশ্ন করেন, আপনি জানেন সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে একটা চিঠি পাঠিয়েছে, যৌথ চিঠিতে বলা হয়েছে স্যামসাং চাই র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা গুম খুনের সঙ্গে যুক্ত এবং এরকম ব্যক্তিকে তারা আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা দিতে চায়। নিষেধাজ্ঞা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রীকে। আপনি কিভাবে দেখেন এই বিষয়টিকে? উত্তরে হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন,
এটি একটি বাংলাদেশের জন্য চিন্তার বিষয়, কারণ এটি বাংলাদেশের ভাবমূর্তিকে বহির্বিশ্বে দারুণভাবে ক্ষুণ্ণ করেছে এবং 10 জন প্রভাবশালী সিনেটর এবং তাদের মধ্যে একজন আছেন যে যদি বাইডেন দিতেন তাহলে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আসতে পারতেন। সুতরাং 10 জন সিনেটরের এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ক্ষেত্রে চিন্তার বিষয় হলো যদি এদিকে আমাদের সেনাবাহিনী ইউএন সিস্টেমের সবচেয়ে বেশি সৈন্য যোগানদাতাদের মধ্যে, কিন্তু যদি তারা মনে করেন যে এটি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কার্যকর করবে, শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বাংলাদেশের জন্য কিন্তু একটি বিরূপ প্রতিক্রিয়া দিতে পারে এবং আসলে বাংলাদেশ প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হবে যদি এর জের ধরে বাংলাদেশ সেনাবাহিনীকে যদি তারা ভবিষ্যতে শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করতে বাধা সৃষ্টি করে, তবে বাংলাদেশ সরকারের অবিলম্বে উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত তাদের প্রকাশ্যে বিচার করা এবং কিছুদিন আগে হাজী সেলিমের ছেলে নৌবাহিনীর একজন লেফটেন্যান্টকে মারধর করে তার দাঁত ভেঙে দিয়েছে এবং এটিতে সামরিক বাহিনীতে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। এই কারণে সরকার তৎপর হয়ে ইরফানকে গ্রেফতার করেছে, নতুবা এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের মারামারি সরকার কখনোই আমলে নেয়নি অতীতেও। এখন আমার মনে হয় যে সবকিছু মিলিয়ে সিনিয়রদের চিঠি এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এভাবে হত্যা আক্রমণ করার কারণে সরকার কিছুটা টালমাটাল অবস্থায় আছে। এই কারণেই হয়তো তাদের এই তৎপরতা। তবে বাংলাদেশের জন্য বহির্বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এই জন্য এই সিনেটররা উদ্বেগ প্রকাশ করেছেন। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বিগ্ন হবার মতো একটি বিষয়। ভাবমূর্তি নয়, বরং আমাদের শান্তিরক্ষী মিশনে যদি আমাদের অংশগ্রহণ বন্ধ হয়ে যায় তাহলে বৈদেশিক মুদ্রা বঞ্চিত হবে। আমাদের 3 বাহিনীর কর্মকর্তা, সৈনিক এবং পুলিশ বাহিনীর লোকজনের যে আশা থাকে একটা মিশনে যাব, একটা বড় একটা অ্যামাউন্টের ইনকাম করব, আন্তর্জাতিক টাকা যে একটা সিম লাগবে আমাদের পেশায়, আমাদের ক্যারিয়ারে, সেগুলো তো বন্ধ হয়ে যাবে এবং এটি খুবই ভয়ঙ্কর প্রভাব ফেলবে। আপনার কাছে আমি এখন যেতে চাই, এই যে সিনহা হত্যাকাণ্ড যে নাটকটা হলো, কার্যত কোনো বিচারের দিকে কিন্তু যাচ্ছে না। তো আপনি কি মনে করেন একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে রাওয়াত ক্লাব আপনাদের অফিসারদের যে সংগঠন, তারা অনেক কিছু বলল, এখন দেখি চুপচাপ, কি মনে করেন একটু যদি বলেন। উত্তরে হাফিজউদ্দিন আহমেদ বলেন, আমি এতদিন এটা নিয়ে অনেক বেশি চুপচাপ ছিলাম, কিছু বলিনি, কারণ আমি কিছু বললে এটাকে নিয়ে রাজনীতিকরণ করা হতে পারে। এটি কি বিএনপি বলে কেউ কেউ ধারণা করতে পারেন, অপপ্রচার চালাতে পারেন। অপেক্ষা করছিলাম যে সিনহা হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার অবশ্যই হবে, কিন্তু এখন যতই দিন যাচ্ছে আমার মনে এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মনেও সংশয় হয়েছে যে হয়তো সঠিক বিচার পাওয়া যাবে না। এর প্রধান কারণ হলো যে ওসি প্রদীপ বন্দী অবস্থায় প্রিজন ভ্যানের ভেতর থেকে যেভাবে মোবাইলে বক্তৃতা প্রচার করেছে তাতে বোঝা যায় যে সমগ্র পুলিশ বাহিনী, পুলিশ ফোর্স তার পক্ষেই আছে এবং এই ধরনের একটি বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করার পরেও তার কোনো শাস্তি হয়নি এবং পুলিশ প্রশাসনও বর্তমান সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুলিশের উপর নির্ভরশীল সরকার। তারা পুলিশের উপর নির্ভর করেই আছে। বাংলাদেশ যে আজকে একটি পুলিশ রাষ্ট্র, এতে কোনো সন্দেহ নেই এবং এই সরকারকে ক্ষমতায় রেখেছে পুলিশ বাহিনী। নির্বাচনের আগের রাতে যে ভোটের ব্যালট বাক্স ভর্তি করে দেওয়া হয়, পুলিশ বাহিনীর দায়িত্বে এটি করা হয়। তারা বাংলাদেশে এই কাজটি করেছে এবং নির্বাচনের পরে, তথাকথিত নির্বাচনের পরে তাদেরকে নগদ টাকা বিতরণ করা হয়েছে। যে কোনো পুলিশ স্টেশন আপনি খোঁজ নেন, পুলিশের সকল সদস্য সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত তারা পেয়েছে। এটি অকল্পনীয় একটি ব্যাপার বাংলাদেশে ঘটতে যাচ্ছে। বাংলাদেশে নির্বাচনের নামে যে প্রহসন, পৃথিবীর ইতিহাসে এই ধরনের প্রহসন এবং এই ধরনের ব্র্যাগিং অতীতে কখনো হয়নি। সুতরাং এই কারণে পুলিশকে তাদের প্রয়োজন। সেনাবাহিনীকে নানা জিনিসপত্র দিয়ে, নানা সুযোগ সুবিধা দিয়ে ক্যান্টনমেন্টের মধ্যে সন্তুষ্ট করে রাখা সম্ভব। তারা রাজনীতি নিয়ে এখন যাতে আর মাথা না ঘামায় সেই ধরনের ব্যবস্থা সরকার নিচ্ছে। তাদেরকে না চাইতে অনেক কিছু দেয়া হচ্ছে, কিন্তু পুলিশ বাহিনীর সাথে তাদের দৈনন্দিন কারবার। পুলিশ দিয়ে মিটিং মিছিল ছত্রভঙ্গ করতে হয়, পুলিশ দিয়ে নির্বিরোধী স্বদেশপ্রেমিক মানুষকে গ্রেফতার করতে হয়, মিথ্যা মামলা সাজাতে হয় এবং পুলিশকে দিয়ে এই নির্বাচনে ভোট প্যাকিং করতে হয়। এইসব কারণে পুলিশ বাহিনী তাদের প্রয়োজন এবং পুলিশ বাহিনী যেহেতু বোঝা যাচ্ছে তার প্রদীপের পক্ষে, সুতরাং এই ক্ষেত্রে ন্যায় বিচার পাওয়া সম্ভব না বলেই আমার মনে হচ্ছে। দর্শক, এই ছিল কনক সারোয়ার এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সাক্ষাৎকারের কিছুটা অংশ। এই ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।